Controversy. I don't like it. I avoid. But controversy likes me. I can't avoid. Because অনেক বেশি ভিউজ হয়। প্রিন্স দাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মজাটাই আলাদা, তোমরা সবাই জানো। এবং আজকে যার সাথে ইন্টারভিউ নিতে চলেছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য মোস্ট লিডিং ইউটিউব মুভি রিভিউয়ার, এন্টারটেইনিং প্রিন্স ওরফে আমাদের সবার ফেভারিট শিল্পেন্দু দা। তো দাদা কেমন আছো বলো? প্রথমেই বলি, দারুণ একটা তুমি একটা ইন্ট্রো দিলে। অনেকে এর আগে ইন্টারভিউ নিয়েছে, এরকম ইন্ট্রো খুব কমজন দিয়েছে। এবং তোমার ভিডিও আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও ফলো করি। ইভেন তুমি আমাকে যে রিপ্লাইটাও দিয়েছিলে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল। মানে রিপ্লাই পুরো রিপ্লাইয়ের মতো ছিল, রিপ্লাই যদি দিতে হয় ভাই কাউকে ওইভাবেই দেওয়া উচিত, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল। তোমার ভিডিও ফলো করি, ভালো লাগে। আর আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি দাদা। অনেক দিনের ইচ্ছা ছিল দেখা হবে, আলাপ হবে, বাট কখনো হলে সেইভাবে দেখা হয়নি। অনেকের সাথে দেখা হয়েছে, বাট তোমার সাথে অনেক জায়গায় দেখেছি। নন্দনে তুমি রিভিউ নিয়েছো, সেটা রিভিউ সূত্রে দেখেছি, মানে ইউটিউবে তুমি যখন আপলোড দিয়েছো। বাট আমি ভাবছি যে আমি গিয়েছিলাম নন্দনে, বাট তোমার সাথে হয়তো সামহাও কোনো কারণে দেখা হয়নি। আমরা অনেক জায়গা থেকে নামা যায়, অন্য জায়গা থেকে নামা হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ভিউয়ার্স, তোমরা যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখতে থাকো, তার কারণ প্রিন্সদার সাথে আমার অনেক হিসেব নিকেশ কিন্তু বাকি রয়েছে। সমস্ত হিসেব সুদে আসলে কিন্তু আজকে আমি মেটাতে চাই, ঠিক আছে? আমাকে রিপ্লাই দিয়েছে, অর্পণকে রিপ্লাই দিয়েছে প্রিন্সদা। অর্পণকে মানে হয়তো চেনে না, ঠিক আছে? তো যাই হোক, পুরোটা দেখতে থাকো। আর সমস্ত কিন্তু সুদে আসলে কিন্তু মানে হিসেবগুলো কিন্তু পূরণ করবো। তো যাই হোক দাদা, বলছি তোমার তোমার কথাটা একটু আটকাচ্ছে, তোমার কথাটা একটু আটকে আসছে। আচ্ছা, আটকে যাচ্ছে পুরো, মানে বোঝা যাচ্ছে কিছু একটা বলো। আচ্ছা, বুঝতে পারছি, এবারে ক্লিয়ার আসছে না? কথাগুলো আটকে যাচ্ছে পুরো, মানে বলছো তো বলার পর পুরো আটকে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, কি করি বলো তো? এইবার ঠিক হয়েছে, এইবার ঠিক হয়েছে। ওকে ওকে ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দাদা, যেটা বলছিলাম যে প্রত্যেক বছর পুজোতে আমরা দেখি যে একটা ত্রিমুখী চতুর্মুখী লড়াই হয়। মানে দেবদা আছে, অঙ্কুশদা আছে, বুম্বাদা আছে, অনেকে একটা ভালো কোয়েল মল্লিক আছে, নিতিন মাসির ফ্র্যাঞ্চাইজি, মানে সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলো আছে এসবিএফ থেকে। নয় ফ্র্যাঞ্চাইজি ফিল্ম আছে, না হলে কোনো সুপারস্টারকে তারা রেকমেন্ড করে, ঠিক আছে? এরকম ভাবে চারটি বড় বড় সিনেমা আছে মানে সুপারস্টারডাম নিয়ে। এই বছর কোন অংশে সেটা আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না, অনেকটাই প্রমোশনালি পিছিয়ে বলবো, বা সেই আগের যে ফ্লেভারটা, আগে যেরকম জিৎ গাঙ্গুলির বিভিন্ন গান আসতো, আমরা সঙ্গীত বাংলায় দেখতাম, সেই যে পুজো পুজো একটা ফিল, ওই যে ভাইবটা, পুজো মানেই যেন বাংলা সিনেমার একটা ফেস্টিভ্যাল, একটা খুব ভালো একটা মুহূর্ত ছিল। সেইটা এই বছর যেন কোনো না কোনো অংশে আমি ফ্যাকাসে দেখতে পাচ্ছি। কার্যকর কাণ্ড হতে পারে, বাট তোমার কি মনে হচ্ছে এই বছরটা কিরকম কাটবে? পুজোর সিনেমাগুলো কতটা কি ব্যবসা করবে, তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রথমে আমি যেটা বলবো যে আরজিকর কাণ্ড অবশ্যই একটা বড় ম্যাটার, তো অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এখন অডিয়েন্স সিনেমা দেখার মতো মানসিকতার মধ্যে নেই, মানে বাংলা সিনেমা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এখান থেকে স্ত্রী টু একটা খুব ভালো বিজনেস করে গেছে, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা তারকা, তাদেরকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে, কমেন্ট বক্সে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। ইভেন শুধুমাত্র কিন্তু দেবদা বা জিদ্দার ক্ষেত্রে হচ্ছে, বা সত্যিকান্ত ক্ষেত্রে তো নয়, বুম্বাদার সাথেও জিনিসটা ঘটেছে। আমি দেখতে পাচ্ছিলাম বুম্বাদা হয়তো কোনো সাথে পাশে নেই, কোনো ব্যাপারের মধ্যে নেই, তাকে কমেন্ট বক্সে অ্যাটাক করা হচ্ছে কোনো কারণ ছাড়াই, এই জিনিসটা ঘটেছে। তো যেটা তো অবশ্যই একটা নেগেটিভ দিক, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রতি বাংলার দর্শকের সেই ভালোবাসাটা নেই যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে দর্শকদের তাদের ইন্ডাস্ট্রির প্রতি রয়েছে, এটা অবশ্যই একটা ফ্যাক্টর। এবার আমি যদি আসি পুজোর বক্স অফিসের কথাতে, তাহলে এবার একটা পজিটিভ দিক এসবিএফ নেই। এসবিএফ থাকলে কি হয়, প্রচন্ড পরিমাণে হল ভাগাভাগিটা হয়ে যায়। প্রত্যেকবার তুমি লক্ষ্য করে দেখো, এসবিএফ আসে প্রত্যেকবারই কিন্তু একটা ঝামেলা লেগে যায়, কারোর না কারোর সঙ্গে কিছু না কিছু একটা নিয়ে ঝামেলা হয়, নানা রকম জিনিস দেখা যায়। এবার কি হচ্ছে, সেই ঝামেলাটার অভাব দেখা যাচ্ছে। উইন্ডোজ কোনো নিজের থেকে ঝামেলা করে না, কোনোদিন আজ অব্দি সেইভাবে করতে দেখা যায়নি। হালকা ফুলকা কিছু পোক করে কথাবার্তা বলে, সেটাই বারবার দেখা যায়। মানে হল পাওয়ার ক্ষেত্রে প্রবলেম কোনোদিন উইন্ডোজ কিন্তু করেনি, বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কোনোদিন হল পাওয়া নিয়ে ঝামেলা, ঝগড়াঝাটি এই ধরনের জিনিসপত্র ঘটেনি। যারা করে সেটা হচ্ছে এসবিএফ। তো এসবিএফ এর এই পুজোতে না আসাটা একদিক দিয়ে ভালো, কি এই সিনেমাগুলো ভালো রকম একটা হল পাবে, এবং প্রতিযোগিতাটা এই সিনেমাগুলোর মধ্যে কিন্তু ভালো হবে।
এবার তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি আজকে এসবিএফ আসতো তাহলে কিন্তু পরিবেশে গ্যারেন্টি দিচ্ছে অন্যরকম হতো। কারণ এসবিএফ থেকে কি আসার কথা ছিল, প্রসেনজিৎ এবং অনির্বাণের একসঙ্গে কাজটা, তার আগের বার পুজোতে একটা দারুণ বক্স অফিস দিয়েছে। ওই কেমিস্ট্রিটা লোকের পছন্দ। এবার নানা কারণে নানাভাবে শুটিং এর প্রবলেম এটা ওটার জন্য ওই সিনেমাটা আসছে না। তো সেই কারণে এসবিএফ না থাকার জন্য এই ঝামেলাটা হচ্ছে না, যে কারণে এই সোশ্যাল মিডিয়াতে পুজো আসছে, লড়াই হচ্ছে, এই জিনিসটা একটা অভাব হচ্ছে। এবার যদি বক্স অফিস নিয়ে কথা বলতে বলা হয়, তাহলে এবার যে তিনটে সিনেমাই আসছে, তিনটে সিনেমাই কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আমার তিনটে সিনেমাই দেখতে ইচ্ছা করছে, যেটা বহু বছর পুজোর ক্ষেত্রে আমার হয়নি। একটা সিনেমা দেখার ইচ্ছে থাকে, মনে হয় আর একটা চলো না দেখলেও চলবো, জোর করে মনে হয় দেখতে যাচ্ছি, এরকম প্রত্যেকবার হয়ে থাকে। অন্তত আমি 6-7 বছরের কথা তাই বলছি। এইবার আমি দেখতে পাচ্ছি যে কটা ট্রেলার আসছে, প্রত্যেকটা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে। ইভেন আমি ব্যক্তিগতভাবে বলবো শাস্তির ট্রেলার আমার পুরোপুরি মানে আনবিলিভেবল লেগেছে। কারণ আমি এটা এক্সপেক্টই করিনি যে শাস্ত্রী ট্রেলার এত ভালো, এবং সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি কথা কিন্তু শাস্ত্রী নিয়ে হচ্ছে। তুমি যদি ভালো করে খেয়াল করো বুঝতে পারবে, ভোরবি নিয়ে হচ্ছে, টেক্কা নিয়ে হচ্ছে, কিন্তু শাস্ত্রী নিয়ে সাধারণ মানুষের মধ্যে কত শুরু হয়ে গেছে। যে এটার কনসেপ্টটা যেভাবে লোককে টাচ করেছে, সেটা কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য। তো আমার মনে হয় যদি বক্স অফিস দিয়ে বলতে বলা হয়, তাহলে এইবার বক্স অফিসে একটা দারুণ মানে লড়াই কোথাও দিয়ে হবে। উইন্ডোজে যেহেতু একটা হিউজ স্ট্রং একটা অডিয়েন্স রয়েছে, তাদের সিনেমা যখনই আসে লোকে যায়, এবং তারা কিরকম থ্রিলার কাইন্ড অফ মুভি আনছে। তো সবার আগে আমি বহুরূপীকে এগিয়ে রাখবো বক্স অফিসের দিক থেকে, এবার এটা আমার প্রেডিকশন। বহুরূপী সবচেয়ে এগিয়ে থাকবে, টেক্কা শাস্ত্রীর মধ্যে বলা যাচ্ছে না। সাধারণত দেবদাস সিনেমা দেখলে চোখ বন্ধ করে বলে দেয় যে দেবদাস সেকেন্ড হবে, তাহলে ফার্স্ট হবে। এইবার কিন্তু আমি রীতিমতো কনফিউজ যে টেক্কা এবং শাস্ত্রীর মধ্যে কোনটা নাম্বার 2 হবে, কোনটা নাম্বার 3 হবে। এই দুটোর মধ্যে খেলা জাস্ট ঘুরে যেতে পারে, জাস্ট ঘুরে যেতে পারে। বুক মাই শো যখন স্টার্ট হবে, তখন কিন্তু আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। আমরা দেখতে পাবো শাস্ত্রী হয়তো অনেক বেটার লোক আছে, টেক্কা কম, আর টেক্কা বেশি লোক আছে, শাস্ত্রী কম। তো এই প্রতিযোগিতাটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড আছি। তবে নাম্বার 1 আমার কাছে কিন্তু বহুরূপী। কারণ ওটা টিজার ট্রেলার বা গানটা বেশি, এই যে গানটা এসছে বহুরূপীর যে ব্যাপারটা নিয়ে, সেটা হিউজ মাস অডিয়েন্সকে কিন্তু টার্গেট করেছে, সেটা কিন্তু দারুণভাবে কাজ করে গেছে। তো এটাই আমার প্রেডিকশন। আর এটাই কারণ যে একটু উত্তাপটা এবার কম রয়েছে এসবিএফ নিয়ে, বলে থাকলে এখন ঝামেলা লেগে যেত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আগে ড্রপ করা হয়েছে, তো দেখে কি মনে হয় টেক্কা মতোই সৃজিত মুখার্জি যেটা দেখে। হ্যাঁ, আবার আটকে গেল একটু কথাটা, একবার বলো। আচ্ছা, দেবদাকে সৃজিত মুখার্জি একবার নিয়ে এসছে সেই ঠিক আছে, তোমার কথাটা খুব শুনতে পাচ্ছ আটকাচ্ছে এখন, তো? মানে এখন বোঝাই যাচ্ছে না। এই মুহূর্তে খুব আটকাচ্ছে, এই মুহূর্তে পুরো আটকে আটকে হচ্ছে কথাটা। শুনতে পাচ্ছ দাদা? না না, আটকাচ্ছে আটকাচ্ছে। একটু আগে অব্দি ঠিক ছিল, এখন প্রচন্ড আটকাচ্ছে। দাদা নতুন করে ফোনটাকে নিয়ে একবার একটুখানি নাড়াও, নাড়ালে ঠিক হয়ে যায়। ফোনটাকে নিয়ে দূরে নিয়ে ফোনটাকে একটুখানি ঝাঁকিয়ে আবার রেখে দাও। ওটা করলে এই হ্যাং ব্যাপারটা অনেকটা কেটে যায়। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, এবার দেখি বলো কিছু একটা। না না না, আটকাচ্ছে আটকাচ্ছে, খুবই আটকাচ্ছে। পরিবর্তন আর এবারে কি তোমার শুনতে কোশ্চেন পাচ্ছ? আমি বুঝতেই পারছি না, এত আটকাচ্ছে হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে না তাই তো? এইবার একটু একটু ঠিক হচ্ছে, মানে মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে আবার কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার কি ক্লিয়ার আসছে দাদা? একটু ক্লিয়ার আসছে, আগের থেকে ক্লিয়ার আসছে। আমি চেষ্টা করছি কোশ্চেনটা শুনতে, বলো। আচ্ছা, আর জুলফিকারের মার্কাসালির পরে টেক্কাতে দেবদাকে কি সৃজিত মুখার্জি আবার নতুন করে আবিষ্কার করলো? তোমার কি মনে হচ্ছে ট্রেলারটা দেখে? হ্যাঁ, আজকে তো ট্রেলারটা এসছে, এবং সত্যি কথা বলতে গেলে একটা চমকে দেওয়ার মতোই ট্রেলার হয়েছে। টিজার নিয়ে আমাদের একরকম ভাবনা চিন্তা ছিল, আমরা একেবারে ভাবছিলাম ট্রেলারে একটা বড় সারপ্রাইজ রয়েছে, এবং সেটা কোথাও গিয়ে একটু হলো অবাক করেছে। এবং অনেকদিন সৃজিতের সিনেমায় হিরোকে এইভাবে প্রেজেন্ট করাটা জাস্ট উঠে গেছিল। আমরা দেখেছিলাম বুম্বাদাকে কিভাবে সৃজিত পাল্টে দিয়েছিল। আমরা বুম্বাদা মানেই একরকম ভাবতাম, এই দাঁত চেপে চেপে কথা, নিজস্ব একটা মাস কমার্সিয়াল একটা স্টাইল ছিল, সেটাকে বুম্বাদা রীতিমতো ভেঙে বাইশ শ্রাবণে এনেছিল। এবং ওইটা কিন্তু বুম্বাদার কেরিয়ারের একটা বিরাট বড় পরিবর্তন। ওই টাইম থেকে বুম্বাদার কেরিয়ার একদম এখান থেকে এখানে পৌঁছে গেছিল। এই নিয়ে কোনো সন্দেহ নেই, অভিনেতা হিসেবে আমরা বুম্বাদাকে অন্যভাবে পেয়েছিলাম।
আর তারপর তুমি যদি দেখো চিরঞ্জিতকে চতুষ্কোণে দারুণ ভাবে প্রেজেন্ট করেছিল। চিরঞ্জিতের তো কোনো ইন্ডাস্ট্রিতে অস্তিত্বই ছিল না, তাকে দিয়ে ওইভাবে অভিনয় বার করিয়ে আনা একটা চতুষ্কোণের মতো সিনেমাতে। তো সৃজিত মুখার্জি এই জিনিসটা পারে, কিন্তু বহুদিন ধরে এই জিনিসটা মিসিং ছিল। জুলফিকার আমরা দেবদাকে দেখেছিলাম কিভাবে কাজে লাগিয়েছিল, এই সিনেমাটায় সৃজিত মুখার্জি প্রমাণ করেছে সে যে কোনো হিরোকে দিয়ে কি করাতে পারে, যা খুশি করাতে পারে। তো এই যে টেক্কার ট্রেলার দেব সব থেকে বড় প্লাস পয়েন্ট, অবিশ্বাস্য লাগছে দেবদাকে, কি পারফরমেন্স দিয়েছে, চোখ মুখের কি এক্সপ্রেশন, অবিশ্বাস্য, জাস্ট অবিশ্বাস্য। আমি দেবদাকে তো পাচ্ছি সুজিতদার সঙ্গে, আমার খুব ইচ্ছেটা বহুদিনে এই জিদ্দা যেন সুজিতদার সঙ্গে কাজ করা যায়, কিন্তু জিদ্দার এই ধরনের স্ক্রিপ্ট খুব দরকার। জিদ্দা কিন্তু একজন মারাত্মক অভিনেতা, জিদ্দার এই ধরনের স্ক্রিপ্ট খুবই দরকার। তো সেক্ষেত্রে আমি চাইবো সৃজিত জিৎ এই কম্বিনেশনটা হোক, কারণ সৃজিত মুখার্জি যদি এই ফর্মে ফেরে যে কাউকে অন্য লেভেলে পৌঁছে দিতে পারে। তো দেবকে আমরা দেখতে পাচ্ছি কি জায়গায় নিজেকে নিয়ে গেছে সৃজিত মুখার্জি। তো প্রিন্স দা, টলিউডে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে ফেডারেশন থেকে যে জিনিসগুলো, যে দুর্নীতিমূলক যে কাজকর্মগুলো শুরু হয়েছে, যে শর্তগুলো প্রয়োগ করা হচ্ছে, দেখো আগে তো আমরা দেখেছি যে বহু বছর আগে আর্টিস্ট ফোরাম ফার্স্ট শুরু করেছিলেন বুম্বাদা, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তার নিজের বাড়ি থেকে ফার্স্ট স্টার্ট করেছিলেন, এবং সেই আর্টিস্ট ফোরামের প্রথম মেম্বার ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সাথে সাথে যে মেম্বার গুলো ছিল আমরা জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল, এনারা অনেকেই তার মেম্বার ছিলেন। তখন এতটাও কর্পোরেট ছিল না, বা তখন আর্টিস্ট ফোরাম এতটাও রাজনীতি ঢোকেনি, পার্টি পলিটিক্স এই সমস্ত জিনিসগুলো তখন ঢোকেনি। ইন্ডাস্ট্রিটা অনেক ভালো ছিল তখন, সবাই মিলে মিশে নিজেদের মতো করে কাজ করতে পারতো স্বাধীনভাবে, তাদের একটা ফ্রিডম থাকতো, এবং সিনেমাগুলো আমরা জানতাম যে মানুষ কতটা সাদরে গ্রহণ করতো। আমাদের বাড়িতে মা বাবা, যারা জেঠু মামারা সবাই সবাই কতটা ভালো করে দেখতে যেত, সিনেমা হলে যেত, গোল্ডেন জুবলি সিলভার জুবলি হতো। তখন তো এত প্রবলেমেটিক জায়গাগুলো ছিল না ইন্ডাস্ট্রির মধ্যে, যে শুটিং করতে প্রবলেম হচ্ছে, আজকে এত টাকা ডিপোজিট করতে হচ্ছে তবে আমি শুটিং করতে যেতে পারবো, প্রডিউসারদের এই এই মেয়াদ থাকতে চলেছে, তার সাথে সাথে বিভিন্ন শর্ত আরোপ করা হচ্ছে, মানে যে শর্তগুলো পরিচালকদের মধ্যে থাকছে। এই যে জিনিসগুলো, এটা টলিউডের জন্য কতটা ক্ষতিগ্রস্ত বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, এটা বিরাট একটা খারাপ দিক। আমি জানি আমার চ্যানেলের ভিডিওতেও বলেছিলাম যে এইভাবে পলিটিক্স ঢুকে গিয়ে সঠিক লোককে সঠিক পদে না বসিয়ে দিয়ে, যারা এই ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয়, যারা এই জিনিসগুলো বোঝে না, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়। তুমি একটা কথা বললে যেটা আমিও সত্যি কথা অনেক কিছু এইভাবে জানতামও না, যে বুমবাদা ফেডারেশন জিনিসটা চালু করেছিল বা এই জিনিসটার পেছনে বুমবাদা ছিল, আমি অনেক কিছু জানতাম না। শুনে প্রচন্ড পরিমাণে প্রাউড ফিল করছি। এবং এই ব্যাপারটার মধ্যে তোমার প্রশ্নটার মধ্যে অ্যান্সার লুকিয়ে রয়েছে। বুমবাদা এমন একজন মানুষ যে চিরকাল টেকনিশিয়ানদের ভালো দেখে এসছে, টেকনিশিয়ানদের কাছে বুমবাদা হচ্ছে ভগবান। এটা আমি তোমার চ্যানেল বলে বলছি না, এটা একদম সত্যি কথা। যে কোনো টেকনিশিয়ানকে তুমি জিজ্ঞাসা করো ওই টাইমে, তারা একটা কথাই বলবে যে বুমবাদা ছিল বলে তারা ওই কটা দিন মানে রীতিমতো ভালোভাবে একটা জীবনযাপন করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এখন যারা ফেডারেশনে রয়েছে বা যারা এই মূল ব্যাপারগুলোতে রয়েছে, তারা সিনেমা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কতটা জানে, কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এইগুলো নিয়ে তাদের কিছু ব্যাপারই নেই। তাদের দলকে বা রাজনৈতিক জায়গাটাকে কে কতটা খুশি করতে পারছে, কে কতটা বেশি তাদেরকে এই করতে পারছে, সেই ব্যাপারগুলো বেশি এখানে গুরুত্ব পাচ্ছে। একজন শিল্পী শিল্প সত্তা গুরুত্ব পাচ্ছে না। বুম্বাদার আমলে কেন সবকিছু ঠিকঠাক ছিল? বুম্বাদা এমন এমন লোককে নিচ্ছে যারা ইন্ডাস্ট্রি পুরো ব্যাপারটাকে সামনে নিতে পারবে, ইন্ডাস্ট্রির ভেতরকার সব ব্যাপারগুলো বুঝতে পারবে। ইভেন বুম্বাদা নিজেও তো বুঝতো, বহু যুগ ধরে সামনে এসছে, একা একা কত বড় ঝড়ঝাপটা গেছে। আজকে ঝড়ঝাপটা কিছুই নয়, একটা টাইম ছিল যখন 3-4 জন মিলে গোটা ইন্ডাস্ট্রি সামলেছে। আজ নয় অনেকে রয়েছে, অনেকের কাছে অনেক রকম ক্ষমতা রয়েছে। তখন কি ছিল বলতো? কিছুই ছিল না। সেই সময় যে লোকটা সামলে এসছে, তো সে যখন পাচ্ছে, তাহলে আজকে এত কিছু নিয়ে এত রকম জিনিস রয়েছে, তাও কেউ কিছু ভাবতে পারছে না। তো পলিটিক্স ঢোকানোটা খুব বড় একটা দিক। এবং আজকে যে বিভিন্ন অভিনেতারা পলিটিক্স এর মধ্যে গেছে খুব কম জন, যেমন দেবদা এমন একজন যে পলিটিক্স এর গিয়েও জায়গাটা নিজে ধরে রাখতে পেরেছে। তার কারণ দেবদাস সেই পলিটিক্স সম্বন্ধে জ্ঞানটা রয়েছে। তোমার কথাবার্তা শুনলেই বুঝতে পারবে যে একজন ভদ্র পলিটিশিয়ান, যে জিনিসটা জানে। কিন্তু বেশিরভাগ জন যারাই গেছে, তাদের এই কথাবার্তা শুনে তুমি বুঝতে পারবে তারা অর্ধেক জিনিস জানে না, বোঝে না, তারা শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্যই গেছে, এই জিনিসটা পুরোপুরি বোঝা যায়। এবার এই ধরনের লোকজন যখন ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকছে, তারা কি মানে ইন্ডাস্ট্রি ভালো দেখছে না, কি করলে নিজের ভালো হয়, কি করলে দলের ভালো হয়, এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দিচ্ছে। এবং এই যদি চলতে থাকে, এবং যে যে নতুন নিয়ম টিয়ম গুলো আসছে, আগে 5 লক্ষ টাকা জমা দিতে হবে, এগুলো কি হচ্ছে? এগুলো তো নোংরামি চলছে।
একটা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার হিসেবে তো ভালো কোনো কাজ করার চেষ্টা করছে বা করছেও, ভাবছে, সে তো এগোতেই পারবে না, তাহলে এগোনোর আগে প্রথম মাথায় ঢুকে আমাকে 5 লক্ষ টাকা আগে থেকে ডিপোজিট করতে হচ্ছে। তো এইগুলো কখনোই ঠিক হচ্ছে না। এবং আমার তো মনে হয় এই দেবজিৎ বোম বাঁধার পরে এই তিনজন যতদিন আছে, আরো হয়তো 10-15 বছর খুব বেশি না হলে, আমি যদি খুব না ভুল বলি, তারপর ইন্ডাস্ট্রি কিছু থাকবে বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না। নতুন কোনো হিরো নেই, নতুন কোনো ভালো পরিচালক বলছে না। তুমি বলো না, একজন কমার্শিয়াল পরিচালক, তুমি আমার একটা নাম বলো তো, যে যার নামে সিনেমা হিট হবে। তখন হরনাথ চক্রবর্তী ছিল, সুজিত দত্ত ছিল, কত কত নাম। এখন কটা নাম, যে কজন আছে উত্তম তারা সিং। আরবান সেন্ট্রিক মুভি বানায়। রাজ চক্রবর্তী নিজে এখন আরবান সেন্ট্রিক মুভি বানাতে শুরু করে দিয়েছে। কবে হ্যাঁ কমার্শিয়াল সিনেমা করবে আমরা কেউ জানি না। তো এইগুলো তো বড় প্রবলেমেটিক একটা জায়গা, তার মধ্যে ফেডারেশন এই নোংরা। কি আর বলবো, একটু বলার নেই। দাদা, বলছি আমরা যে দর্শকরা যে বারবার বলছে যে দুই পৃথিবী 2 আসার কথা, এইটা নিয়ে যে প্রচুর দেব ফ্যান্স জিৎ ফ্যান্সদের মধ্যে আমরা টেস্ট দেখতে পাচ্ছি যে কবে দুই পৃথিবী 2 আসবে। অ্যাকচুয়ালি কি এখনকার দিনে সেটা প্রাসঙ্গিক? কারণ দুই পৃথিবীতে আমরা দেখেছি দেবদার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা লাস্টে মারা গিয়েছে, ওই গল্পটার কন্টিনিউ হবে না। ওকে, তাহলে দুই পৃথিবী যদি 2 ওরকম টাইপের কোনো কিছু ভাবা হয়, তাহলে টোটালি অন্য গল্প ভাবতে হবে। মানে দুই পৃথিবী ফ্র্যাঞ্চাইজি তো ওটা হচ্ছে না। প্লাস রাজ চক্রবর্তী চাইছে দেবজিৎকে নিয়ে সিনেমা করতে, বাট সামহাও কোনো কারণে, সেটা বাজেট প্রবলেম হতে পারে বা স্ক্রিপ্ট হয়তো সেইভাবে লেখা হচ্ছে না যে দুজনকে, কারণ যেহেতু দেবদা এবং জিদ্দা দুজনকে সমান একটা স্পেস দিতে হবে, তার একটা চাহিদা রয়েছে। কারোকে কম স্পেস দিলে সে তো কাজ করবে না, কারণ দুজনার জায়গা থেকে মহান জায়গা। জিদ্দা সিনিয়র হলো, দেবদা কি ছোট ক্যারেক্টার হলে সে করবে। আগের জামানাটা আলাদা ছিল। 2010 সালে দেবদা তুলনামূলক দেবদার ক্যারেক্টারটা কিন্তু জিদ্দার ক্যারেক্টার থেকে একটু হলেও পড়ছিল, ঠিক আছে। বাট তখন জিদ্দা যেহেতু সিনিয়র ছিল অনেকটাই দেবদার থেকে, দেবদা করেছে ওয়েল। বাট এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন বক্স অফিস দিয়ে বিচার করছি, কে সিনিয়র কে জুনিয়র আমরা ভাবছিলাম, সমালোচনা করছি যে জিদ্দার মানুষ আজকে ডিজাস্টার হয়েছে। বাট জিদ্দার যে এত এত সাথী বন্ধন, সাথীহারা, সঙ্গী, প্রেমী, এত যে ব্যাক টু ব্যাক শুভদৃষ্টির মতো সিনেমা মানে হিট রয়েছে, সেগুলো আমরা যেন খুব সহজেই ভুলে গিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা তো জানি যে জিদ্দা একটা মেমোরি, একটা বড় মেমোরি আমাদের ছোটবেলাকার সঙ্গীত বাংলা বলি। তারপরে তো অনেক পরে তো দেবদা এসছে, কিন্তু তখন যদি আমরা বলি যে জিদ্দার এমনও ক্ষমতা রয়েছে যে একটা কমার্শিয়াল মিঠুন চক্রবর্তীর সাথে সেই যুদ্ধ সিনেমাটা তিনি তখনকার দিনে করেছিলেন, এবং যে এফেক্টিভলি তার মানে ক্যারেক্টারটা সাহসিকতার সাথে যে অ্যাকশন ফেস অফ দেখা গিয়েছিল সেই 2000 সম্ভবত 5 সালে না 6 সালে, আমার ঠিক মনে আসছে না। বাট পাঁচ পাঁচ ওই রকম, হ্যাঁ, তো ওই মানে ওই রকম যুদ্ধ সিনেমাও এখন পসিবল হচ্ছে না। তখন বাজেট নিয়ে এত কিছু হতো না, সবাই নিজের মতো করে কাজ করতে, এবং মিঠুন চক্রবর্তীরও তুলনামূলক এখনের থেকে বয়সটা অনেক কম ছিল, ঠিক আছে। এবং জিদ্দা তখন একদম ইয়াং ব্লাড, একদম গরম রক্ত ছিল, এবং সেই লেভেলের ডায়লগ ছিল সেরকম কিছু। তো আমরা কি, যেহেতু শাস্তিতে মিঠুন চক্রবর্তীতে অনেক ডায়লগও দেখতে পাচ্ছি, কিছুদিন আগে একটা রিউমার্স এসেছিল যে ফাটাকেস 2 আর পার্ট কোনো বেরোবে কিনা। তো সেই অনুযায়ী কি জিদ্দাকে দেবদার সাথে মানে দেখতে বেশি লোক ইন্টারেস্টেড হবে, নাকি জিদ্দাকে মিঠুন চক্রবর্তীর সাথে যদি যুদ্ধের পার্ট 2 বেরোয় সেই রকম দেখলে কোনো ব্লাস্টিং কিছু একটা হতে পারে? তার কারণ আমরা জানি মিঠুন চক্রবর্তী ইজ আ লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, ইজ আ জেনুইন মেগাস্টার, ঠিক আছে। আর জিদ্দা, দেবদা, বুম্বাদা এরাও তো বড় বড় মেগাস্টার, বড় বড় সুপারস্টার। বাট হ্যাঁ, মিঠুন চক্রবর্তী যাকে সারা ওয়ার্ল্ড চেনে, সেই মিঠুন চক্রবর্তীর সাথে জিদ্দা যদি একটা কামব্যাক করে, তাহলে তো আমার মনে হচ্ছে যে যদি সাউথে কেজিএফ হয়, কেজিএফ 2 হয়, বা পুষ্পা নিয়ে আমরা এত মাতামাতি করছি, আই থিঙ্ক যুদ্ধ 2 যদি আসে কোনো না কোনো অংশে তো হল সংখ্যা বাড়বে, বা সিঙ্গেল স্ক্রিন গুলো আবার হয়তো ফিরে আসবে। তোমার কি মতামত একটু প্লিজ বল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত তোমার বক্তব্যের সঙ্গে। এবং যুদ্ধ 2 এখন এলে একটা বিরাট বড় একটা হাই ক্রিয়েট করবে, এবং হওয়া খুবই দরকার। তবে একটা জিনিস তুমি ভেবে দেখো, যখন যুদ্ধ এসেছিল তখন মিঠুনটা কিন্তু একটা হিউজ বড় সুপারস্টার, আর জিদ্দা হচ্ছে একজন উঠতি স্টার। ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে, জিদ্দা তখন তবে স্টার ভ্যালু পাচ্ছে, মিঠুন তো তখন একটা হিউজ একটা স্টারডাম, মানে সারা বিশ্ব জনপ্রিয়তা। তিনি বাংলায় তখন এসে কাজ করছেন, পাঠিয়ে দিচ্ছে। তেমন হয় দুই পৃথিবীর সময় তুমি দেখো, জিদ্দা একজন অলরেডি বড় সুপারস্টার হয়ে গেছে, আর দেবদা কোথাও গিয়ে উঠতি স্টার হওয়ার চেষ্টা করছে, ভালো করে যদি লক্ষ্য করা যায়। তো এখন আমার মনে হয় যে দুই পৃথিবী 2 বা যুদ্ধ 2 এর থেকে বেশি এই মুহূর্তে এই জিদ্দা বা দেবদার উচিত
নিজে একটা বড় কমার্শিয়াল সিনেমা করা, সেখানে অঙ্কুশকে বা বিক্রমকে এদেরকে সঙ্গে নিয়ে যদি কিছু করে, তাহলে আই থিঙ্ক এরা আরো পরবর্তীকালে 10-12 বছরের জন্য কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় তৈরি হয়ে যাবে, যেটা হওয়াটা খুব দরকার। সব থেকে সেরা সময় কোনটা ছিল? সব থেকে সেরা সময় ছিল আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রিতে বুমবাদার টাইমটা। তার কারণ ওই সময় তাপস পালকে কোনো মানে যদি ছোটখাটো করতে বলা হয়, সে রাজি হয়ে যাচ্ছে। তার মনে কোনো ইগো নেই যে তাহলে এটা করতে আমার কোনো প্রবলেম নেই। তারপর ধরো মানে আমাদের চিরঞ্জিতের সিনেমা প্রসেনজিৎকে একটা ছোট পাঠ দেওয়া হচ্ছে, প্রসেনজিৎ বলছে না যে আমি তোমার থেকে বেশি জনপ্রিয়, আমি তোমার থেকে বেশি বড় একজন স্টার, আমি করবো না। তারা তখন এক হয়ে ইন্ডাস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, ওটা বাংলা ইন্ডাস্ট্রির সেরা টাইম বলে মনে করি। কতটা বন্ধুত্বপূর্ণ, খারাপ লাগে যখন দেখি, যখন তাদের মধ্যেই যখন দেখি ঝামেলা ঝঞ্ঝাট হয়, তাদের মধ্যে যখন দেখি কথা কাটাকাটি আজকের দিনে দাঁড়িয়ে হয়, তখন একটু অবাক হই। কিন্তু ওই সময়টা তারা যেভাবে সামলেছিল এক কথায় অনুভব। তো এখন দুই পৃথিবী টু বা যুদ্ধ টু যেটাই আসুক না কেন, সেখানে প্রথম হচ্ছে স্ক্রিপ্ট ভালো হতে হবে। এটা সবার আগে হওয়া খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আজকে তুমি দেখো, যদি দুই পৃথিবী টু, দুই পৃথিবীর যদি স্ক্রিপ্টটা বলি, আজকে যদি দেবদা বা জিদ্দাকে যদি করতে বলা, তারা কিন্তু করবে না। দেবদা রাজি হবে না। দেবদা বলবে যে আমার চরিত্রটা মরে যাচ্ছে, আমার চরিত্রটা গুরুত্ব কম, আমি কেন করবো? আজকের দিনে দাঁড়িয়ে কিরম সিনেমা দরকার? একটাই সিনেমা এখন ফেরাতে পারে, দেবজিৎকে বা মিঠুন বা মিঠুন জিৎ আছে, আমি বলবো জিৎদেরটা দরকার। কারণ একটা গোটা জেনারেশন, সব থেকে যে ফ্যান বেস এই দুটো ফ্যান বেসের মধ্যে রয়েছে, লড়াই চলছে সারাদিন, সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে এই দুজনের মধ্যে। এখন দরকার সংঘর্ষের মতো একটা সিনেমা, যেটা আমি তোমাকে কমেন্ট মেসেজে একদিন বলেছিলাম। সংঘর্ষ দরকার। ওই যে ফেস অফ, ওই যে রাজনৈতিক উত্তালতা নিয়ে একটা জিনিস হচ্ছে, এবং সেখানে দরকার হচ্ছে বড় একজন কাউকে, সেটা মিঠুন চক্রবর্তী করতে। মিঠুন চক্রবর্তীর পক্ষে এখন পুরো সিনেমা জুড়ে অ্যাকশন করা খুবই ডিফিকাল্ট। ওনার এখন যেরকম বয়স এসে দাঁড়িয়েছে, ওনার যেরকম এখন শরীরের অবস্থাও দেখতে পাচ্ছি, এরকম একটা সিনেমা দরকার যেখানে দেবজিৎ থাকবে, একটা ফেস টু ফেস লড়াই হচ্ছে দুই পাড়ার মধ্যে। এখন উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার মধ্যে একটা লড়াইতে চিরকাল চল, সেরকম দরকার। আর মিঠুন চক্রবর্তীকে এসে পুরো ব্যাপারটা সামলাতে হবে। করুক না, নিজেদের ইগো ছেড়ে দিয়ে জাস্ট করুক সিনেমাটা। গ্যারেন্টি দিচ্ছি ইন্ডাস্ট্রি পাল্টে যাবে পুরোপুরি। চারপাশে যে কি লেভেলে আলোচনা হবে সিনেমাটা নিয়ে কল্পনা হয়। এবার প্রবলেম হচ্ছে এ এই কাজে রাজি হবে না, ও এইটাতে রাজি হচ্ছে না, এটাই হচ্ছে এখন সমস্যা। এই হচ্ছে ব্যাপার, আলটিমেটলি হওয়াটা অবশ্যই দরকার। একদম। আর প্লিজ দা, আমরা অনেকেই বলছি যে বিভিন্ন, আর তুমি জানো যে আমার চ্যানেলটা দেখো, সব চ্যানেলই মোটামুটি ফ্যান কাটার পরে দু একজন ছাড়া, যেমন অরিত্র দা, বা তারপর আমি অনেস্টলি বলছি ইউটিউব শুরু করেছি যখন ফার্স্ট, যখন করতাম না, তখন অরিত্র দার ভিডিও দেখতাম, তোমার ভিডিও দেখতাম, তার পরবর্তীকালে পৌশালী দিদির ভিডিও দেখতাম, ঠিক আছে, এরকম দু তিনটে চ্যানেল আমি চিনতাম, দেখতাম। তার পরবর্তীকালে তোমাদের ভিডিও দেখতে দেখতে আমি যখন এই লাইনে এলাম আস্তে আস্তে, যেহেতু আমি প্রচুর সিনেমা দেখতে ভালোবাসি, আর হিন্দি হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা রিভিউ করি না, সত্যি কথা বলছি, ভিউস হয় না। তোমাকে আমার মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি সত্যি কথা বলছি দাদা। আর ভিউস না হলে না মনটা খারাপ লাগে প্রচুর, মানে ভালো লাগে না কিছু। তো সেই কারণে, এবং আমার চ্যানেলটা যেমন অনেকের চ্যানেল আছে দেবদার জন্য অনেক বড় হয়েছে, তাদের ফ্যান্সরা বারবার দেখে, তাদের একটা আলাদা এনার্জি। আমি কাউকে ছোট করবো না এখানে, কারণ তাদের ফ্যান্সরাও তো দেখছে রে বাবা, তাদের তো সাবস্ক্রাইবার রয়েছে, তাদের অ্যাক্টিভ মেম্বার, তাদের জন্য তাকে বারবার ভিডিও বানাতে হবে, এটাকে কোনো বাচ্চাটাচাটি বলে না, বা এটা আমিও বলতে চাই না। যেমন আমার চ্যানেলে প্রসেনজিৎ চ্যাটার্জির ভিডিও পোস্ট করলে সেটা অনায়াসে খুব তাড়াতাড়ি ভিউজ হয়, কমেন্ট আসে, লাইকস আসে, আমার বেশ ভালো লাগে, একটা এনার্জি দেয়। সেই কারণে সেইটা বেশি করি, ভিডিও করি, এবং অবভিয়াসলি তাকে মন থেকেও ভালোবাসি। আমি প্রসেনজিৎ চ্যাটার্জি কতটা ভালোবাসি, আর তুমিও সেটা জানো, অনেকেই সেটা জানে যে আমার আরাধনা, আমার সবকিছু, ঠিক আছে। বুম্বাদা আমার অন্যতম, মানে অনেকে বলে যে তার হয়তো গড, ভগবান দেব এবং জিৎ, কিন্তু আমি সবসময় বলি যে আমার গড একজনই, আমার ভগবান একজনই, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক আছে। কারণ অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখেছি, এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা বাড়িতে থাকে তাদের মুখে অনেক শুনেছি যে তার কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির প্রতি, তার কন্ট্রিবিউশন আগেকার দিনে খবরের কাগজে তার বেরোতো, যখন খবরের লেখা বেরোতো, বিভিন্ন ম্যাগাজিন বেরোতো, তখন লেখা বেরোতো যে প্রসেনজিৎ কি কি করেছেন ইন্ডাস্ট্রির জন্য। এখন কি করেনি সেটা নিয়ে সমালোচনা হয়, বাট তিনি একটা টাইমে কি কি করেছেন সেই যদি লিস্ট আমরা দেখি, সেটা দেখলে চোখে জল এসে যাবে যে তিনি রেভিনিউ নিতেনই না। এখন বলা হয় যে অমুক হিরোর মানে এত টাকা চাই তবে তিনি করবেন, এত চার্জ চাই, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় ইন্ডাস্ট্রির হালটা এমনই খারাপ ছিল, তিনি কোনো টাকা নিতেন না, অথচ তিনি সেই টাকা রেভিনিউ নেওয়ার যোগ্য ছিলেন, বাট তিনি কিন্তু নিতেন না। বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে তিনি কন্টিনিউ কাজ করে গেছেন। ট্রোল হয়েছে তাকে নিয়ে, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে, বাট তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে ছেড়ে কিন্তু
বোম্বে ইন্ডাস্ট্রিতে হিন্দি পাড়ায় কিন্তু তিনি পাড়ি দেননি, এতটাই তিনি ভালোবেসেছিলেন, আঁকড়ে মাটি কামড়ে ধরেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি বলা হয়। তো অনেক প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্সদের বক্তব্য যে প্রসেনজিৎ চ্যাটার্জি কবে অ্যাকশন সিনেমায় ফিরবেন। তারা তো এই আর্ট ফিল্ম গুলো দেখেন না, গ্রামের যে দর্শক, প্রসেনজিতের যে কোটি কোটি দর্শক রয়েছে, তো কোনো না কোনো অংশে তারা হয়তো ভেবেছে যে প্রসেনজিৎ হয়তো সিনেমা করাই ছেড়ে দিয়েছেন, রিটায়ারমেন্ট হয়ে গেছে। তারা কিন্তু জানে না যে প্রসেনজিৎ এখনো শহরে যে দর্শকদের জন্য যে সিনেমা করছে, কারণ তাদের হল নেই ওখানে, সেই হলগুলো সেই আগেই চলে গেছে 2000 সালের পর থেকে। তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি অন্যরকম ভাবে আবির্ভূত হয়েছেন সৃজিত মুখার্জি, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলির হাত ধরে। গ্রামের লোক জানে না যে প্রসেনজিৎ এই যে অটোগ্রাফ, জ্যেষ্ঠ পুত্র, ময়ূরক্ষী, গুমনামি, এই সিনেমাগুলো যে করছেন তাদের কাছে জানাই না কেউ। এবার গ্রামের দর্শকদের তো একটা চাহিদা থাকে যে এতদিনে সেই প্রসেনজিৎ, কোট অ্যান্ড কোট সেই যে প্রসেনজিৎ, সেই অ্যাকশন সিনেমা, সেই কুরুক্ষেত্র, সংঘর্ষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সিনেমা, মধুর মিলনের মতো সিনেমা, সেই রকম ছবিতে, বা রিফিউজির মতো সিনেমা, সেই রকম দাদা কবে ফিরবেন? আমারও কমেন্ট বক্সে অনেকে আছে যে অর্পণ দা তুমি রোজ সেই সমস্ত সিনেমার রিভিউ দাও, পুরোনো ছবি, কিন্তু তুমি বলতে পারো বুম্বাদা কবে এরকম টাইপ ফিরবে? বুম্বাদা তো কোলাবোরেট করতেই পারেন, দেবদার সাথে কাছের মানুষ করেছে, বাট সেটা কি আউট অফ দ্য মার্ক হয়েছে? সেটা কি বিশাল কিছু করে ফেলেছে? না, আমরা অন্যরকম দেখতে চাই, একটু মাসালা থাকবে, আইটেম সং থাকবে, ঠিক আছে। তো এখন যেটা বাকি আছে জিদ্দার সাথে প্রসেনজিতের একটা কোলাবোরেট করা, বা জিদ্দা যেহেতু কমার্শিয়াল সিনেমা কন্টিনিউ করে যাচ্ছেন এবং খুব সম্পর্কটাও ভালো, আমরা যদি বুম্বাদার সাথে তো সবারই সম্পর্ক ভালো, বুম্বাদার বাড়িতে, এটা আমি ব্যক্তিগতভাবে জানি, আমি দেখেছি তাই বলছি তোমাকে, বুম্বাদার বাড়িতে প্রত্যেক বছর বিজয়া দশমীর সময় একটা অনুষ্ঠান হয়, ঠিক আছে, একটা মানে বিজয়া দশমী উপলক্ষে, সেখানে দেবদার পরিবার, দেবদার মা বাবা সবাই আসেন, জিদ্দার ওয়াইফ, জিদ্দার সন্তানেরা, জিদ্দার বাবা, সবাই, পুরো টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বুম্বাদার বাড়িতে মানে উৎসবে সবাই আসেন, একটা খাওয়া দাওয়া হয়, একসাথে টাইম স্পেন্ড করা হয়, তো সম্পর্কটা খুবই ভালো সবার সাথে বুম্বাদার, ঠিক আছে। তো সেই বুম্বাদার সাথে জিদ্দার কি কোনো অ্যাকশন সিনেমা হওয়াটা উচিত এই টাইমে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে জিদ্দার চেঙ্গিসের মতো সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, একটা সাহস তো দেখাচ্ছে নিজের প্রোডাকশন থেকে, এটার জন্য দম লাগে। তো জিদ্দা যদি চায় যে বুম্বাদার সাথে একটা কোনো ভালো যদি স্ক্রিপ্ট, এম.এন. রাজ কিংবা এখন যারা যারা স্ক্রিপ্ট লিখছেন, ধরো অর্ণব ভৌমিক বা আরো যারা চরিত্ররাও লিখতেই পারে, ঠিক আছে, যেহেতু শাস্ত্রীর মতো সিনেমা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তিনি লিখছেন, তো এইরকম কি কোনো স্কোপ রয়েছে? কারণ বুম্বাদার তো এখনো ফিটনেস রয়েছে, এখনো তো সেই ঝরে যায়নি, বা কিসমিসের মতো চুপসে যায়নি অন্যান্য সমসাময়িক তার হিরোদের মতো, তার এখনো যথেষ্ট খিদে রয়েছে, এবং শরীর ধরে রাখার যে বিষয়টা সেটাও বুম্বাদার মধ্যে এখনো রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বুম্বাদা ফিরছেন, অ্যাড দিচ্ছে, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের প্রমোশন করছে বুম্বাদা, বাট আমরা হতাশ যে বুম্বাদা এই চেহারা নিয়ে কেন কামব্যাক করছে না। তুমি একদিন ফেসবুক পোস্ট করেছিলে, শেয়ার করেছিলে যে বুম্বাদা তুমি এত সুন্দর একটা লুক নিয়ে, এত সুন্দর একটা তোমার বডি স্ট্রাকচার নিয়ে, তোমার তখন কমার্শিয়াল সিনেমায় ফেরাটা উচিত, শুধু অ্যাড দিলে বা রিলস করলে তো চলবে না, তুমি বারবার রিলস করছো, বাট তোমার দর্শকরা আমরা আগের রূপে ফিরতে চাই, তুমি একটা শেয়ার করেছিলে একদিন, তো আমি দেখেছিলাম। তো সেটাই বলছি প্রিন্স দাদে, তুমি কি মনে করো যে এটাই প্রপার এজ বুম্বাদার, যে এই এজেও করে দেখানো যায় যে বুম্বাদা কি জিনিস, এবং জিদ্দার সাথে বুম্বাদার একটা বড় মাস কামব্যাক কি আমরা দেখতে পারি? তোমার কি মনে হয়? না, প্রথমেই আমি তোমাকে যেটা বলি, তোমার চ্যানেলটাকে নিয়ে আমি খুব রেসপেক্ট করি, কারণ মানে প্রসিদ্ধকে নিয়ে আলোচনা হওয়াটা খুব দরকার, জানো তো। আজকে আমাদের চ্যানেল জিদ্দা বা দেবদার জন্য একটা বড় জায়গাতে পৌঁছেছে, বা অন্য কারো চ্যানেল দেবদার জন্য বা কারো জিদ্দার জন্য, কিন্তু বুম্বাদা কি ছিল বা কি বুম্বাদা করতে পারে এখনো দাঁড়িয়ে, সেটা আমরা সবাই জানি। আমরা ছোটবেলায় দেখেছি লোকটার জন্য কি ধরনের পাগলামি, একটা গোটা পাড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রসিদ্ধের সিনেমা চলছে দুপুরবেলা ভাত খেতে বসে। এগুলো কার জন্য হয়েছে? এগুলো কিন্তু জিদ্দার জন্য অতটা হয়নি, দেবদার জন্য এখানে অতটা হয়নি, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্রিয়েট করতে পেরেছিল। এটা তো অস্বীকার করার জায়গা নেই, যে দেবদা জিদ্দার ফ্যান্সরা এটা স্বীকার করবে যে বুম্বাদার সিনেমা দেখেই তারা কিন্তু ছোটবেলাটা কাটিয়েছে, যতই অন্যান্য যে সিনেমা আসুক। তো সেখানে দাঁড়িয়ে তুমি যেভাবে প্রসেনজিৎকে নিয়ে চর্চা করছো, আলোচনা করছো, ভালো লাগে যে তোমার চ্যানেল এতজন প্রসেনজিৎ ফ্যান্স অ্যাক্টিভ, এতজন কথা বলে। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো, এই বেশিরভাগ জন যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে বা কথা বলছে প্রসেনজিৎ ফ্যান্স, তারা কিন্তু এই প্রসেনজিতের পুরোনো সিনেমা দেখে। যেটা তুমিও বললে যে তাদেরকে তুমি যদি এখন অটোগ্রাফ, দশম অবতার, এই দশম অবতার বা এই সিনেমাগুলোর যে নাম বলো, তারা কিন্তু অতটা আলোচনা করবে না। তারা মানে প্রসিদ্ধের 90% ফ্যান্স কিন্তু গ্রামে, শহরের দর্শক তৈরি হয়েছে বিগত 10-12 বছর হলো, বেশিরভাগটাই গ্রামে।
তো এখন আমি তুমি তুমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজকে খাদান দেবদা আনছে একটা ভালো ট্রেলার এনেছে, ভালো ডায়লগ বলেছে, আমি তোমায় ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই ডায়লগ যদি ধুমবাদা দিত, ওই রকম ভাবে যদি আসতো, দাড়ি ফাড়ি রেখে হাতে কুঠার নিয়ে যদি একটা ট্রেলার আনতো, দেখছি গ্রামে গঞ্জে কি লেভেলের বাংলা সিনেমা নিয়ে আলোচনা হতো। আমি পূর্ব মেদিনীপুরে আমার হচ্ছে শ্বশুর বাড়ি, আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি, একজন ড্রাইভার রয়েছে, ঠিক আছে, সে ড্রাইভারের গাড়ির সামনে ছবি লাগিয়ে রেখেছে বুমবাদা, নমস্কার করে তারপর সে গাড়ি চালাবে, এই ধরনের লোকটার ক্রেজ। তো তা সে ওই অডিয়েন্সের কথা ভাবছে না, আমি খুব অবাক হয়ে গেছিলাম। তুমি তোমার সঙ্গে আমার মাঝে মাঝে ঝামেলা হয় বুমবাদাকে নিয়ে, কেন হয়? কারণ আমি বুমবাদার থেকে এইগুলি এক্সপেক্ট করি। আজকে দেবদা সিরিয়াল ধর্মী কাজ করছিল, পরপর করছিল, সে তো আজকে একটা খাতা নামছে। আজকে বুমবাদার অযোগ্য এত বড় একটা হিট হয়েছে, আমি খুবই খুশি, আমার মনে কিন্তু কোনো রাগ নেই। কিন্তু প্রবলেম হচ্ছে কি, বুমবাদা আর মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানায় কাজই করছে না, তার সেই ডায়লগে আমরা পাচ্ছি না। একটা একটা টাইম কি হয়েছে, শহরের অডিয়েন্স যখন আর্ট ফিল্ম বানাতে শুরু করলো, নানাজন নানা পরিচালক বুমবাদার কাছে নানা রকম বোঝালো, আমি কারো নাম নিচ্ছি না কোনো পরিচালকের, তারা বললো তুমি এই ধরনের সিনেমা করলে প্রচুর ভালোবাসা পাবে, প্রচুর কদর পাবে, তোমাকে সমাজের উচ্চ উচ্চ মানুষেরা তোমাকে নিয়ে কথাবার্তা বলবে। তো তারপর সেই মানুষের কথা ভাবতে গিয়ে কিন্তু বহু বছর কেটে গেছে, সেই মানুষেরা খুশি হয়ে গেছে, বুমবাদাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে দেখে। এবার যারা বুমবাদার মানে এককালে যে অভিনয়টা গুণগত মানের দিক থেকে হয়তো বিরাট কিছু ছিল না, কিন্তু দেখে একটা আলাদা ম্যাডনেস তৈরি হয়ে যাচ্ছে, একটা ডায়লগে আমরা পাগল হয়ে যাচ্ছি। ওই যে তোমার ছোট্ট উদাহরণ দিচ্ছি, মিস্টার ফান্টুসের মতো সিনেমা, সিনেমাটা তুমি বলো না কি আছে, এখন দেখলে হাসি পায়। এই সিনেমাটা ওয়েলিংটনে দিনের পর দিন মানে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে, এগুলো তো নিজের চোখে দেখেছি। আর বাংলা সিনেমার কেন বক্স অফিস কমেছে জানো? আজকে দিন আনা দিন খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তারপর চাওয়ালা, সবজিওয়ালা, এই ধরনের মানুষেরা বাংলা সিনেমা দেখে না। অথচ তারা কিন্তু যখন আমাদের সিঙ্গেল স্ক্রিনে দেখি জওয়ান আসছে বা ওয়ার টু ধরো এই পরবর্তীকালে আসবে, তারা কিন্তু দেখতে যাবে। তো প্রসেন চট্টোপাধ্যায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির রজনীকান্ত, কোনো সন্দেহ নেই। তো সে যদি আজকে রজনীকান্তের মতো কাজ না করে, সে যদি আজকে রাজকুমার রয়ের মতো কাজ করে, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো কাজ করে, মনোজ বাদশাহীর মতো কাজ করে, এটা ভাই সত্যি কথা বলতে গেলে খুব হতাশ লাগে। এবং আমি গ্রামেগঞ্জের দিকে এখনো যখন যাই, ছোট্ট উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি আমি একটা বাংলা সিনেমার কমার্শিয়াল গান চালিয়েছিলাম, একটা মানে নাচা গানা চলছিল, তারা কিন্তু শ্বশুর বাড়ি চিন্তা আমাদের গান চালিয়ে দিচ্ছে। তারা বলছে এই গানটা চালাও, আমরা নতুন এরকম নাচা গানা গান চাই না, আমরা এখনো ওই গান চাই। এইটা প্রথম চট্টোপাধ্যায়ের যুগ। তো সেই লোকটা কেন এগুলো লক্ষ্য করছে না, কেন এই মানুষদের কথা ভাবছে না? তো এই অভিযোগটা আমার থাকবে। জিদ্দার প্রসিদ্ধার সঙ্গে আসার এখন দরকার নেই, প্রসেন চট্টোপাধ্যায় একাই আসুক, একাই এখন 100, লোকটা এখনো একাই 100, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সে আসুক, ওই চেহারা এখনো তার নিজের বডি রেখেছে, সে নিজের লুক রেখেছে, গেট আপ রেখেছে, এখনো জিদ্দা বা বুম্বাদাকে পাশাপাশি রাখলে মনেই হচ্ছে না যে বুম্বাদা জিদ্দার থেকে অনেকটা বড়, মনেই হচ্ছে না। তো এটা আমি মন থেকে চাই। অনেক হয়েছে ওই ধরনের সিনেমা, বক্স অফিস এসে গেছে, এবার একটুখানি রিস্ক নিতে হবে, বড় বড় সিনেমা আনতে হবে। আজকে কমল হাসান যদি 69-70 বছর বয়সে একটা বিক্রম আনতে পারে, তাহলে কেন বুম্বাদা তার থেকে 10-12 বছরের ছোট হয়ে একটা সিনেমা আনতে পারবে? বিক্রম সিংহর মতো কাজ, রাউডি রাউতার অলরেডি চলে এসেছে, রাউডি রাউতার তখন অলরেডি ব্লকবাস্টার হিট, সেই সময় বিক্রম সিংহ রিলিজ করেছে, মানুষজন পাগলের মতো দেখতে গেছে। একদিকে অক্ষয় কুমারের রাউডি রাউতার দেখছে, একদিকে বিক্রম সিংহ দেখছে, তো এইগুলো তো বুম্বাদা দেখেছে। তো সে তার তো উচিত এই ধরনের অডিয়েন্সের কাছে ফেরা। আজকে প্রসেনজিৎ যে পরিমাণ জনপ্রিয়, প্রসেনজিৎ তার 4 গুণ বেশি জনপ্রিয়। তো সেই প্রসেনজিতের এবার কিন্তু কোথাও গিয়ে ফেরার সময় হয়েছে বলে আমার মনে হয়। অবশ্যই ফেরা দরকার, অবশ্যই। যদি ফেরে, আমি দেবদা জিদ্দার জন্য যে পরিমাণ চেঁচাই, তার 4 গুণ বেশি আমি চেঁচাবো। আমি তোমায় লিখে দিলাম, আমি তার চেয়ে বেশি ভিডিও করবো। আজকে যদি বুম্বাদা ইভেন্টে ফেরে, তুমি আমার ম্যাডনেস তখন দেখতে পাবে, এটা কি বলতে গেলে। আচ্ছা প্রিন্স দা, আমি তোমার অনেক ভিডিও দেখেছি, প্রিভিয়াস অনেক পুরোনো দিনের ভিডিওতে তুমি প্রথমে কিন্তু তোমার চ্যানেলও গ্রো করেছে অ্যাকচুয়ালি প্রসেনজিতের ফ্যান্সদের জন্য, এটা আমি দেখেছি। এর অনেক পুরোনো ছবিতে তুমি অনেক পুরোনো দিনে বুম্বাদের অনেক পুরোনো সিনেমা রিভিউ করেছো, ঠিক আছে? তার মানে আমরা একটা জিনিস তো মানবো যে বুম্বাদার ফ্যান্সরা হয়তো সেই হিসাবে এখনকার মতো ইয়াং জেনারেশন না, বা তারা স্মার্টফোন নেই তাদের হাতে, অনেকটা পুরোনো যে জেনারেশন, তারা অনেকে কৃষক চাষিরা রয়েছে, গ্রামের মানুষরা রয়েছে, তাদের হাতে অত দামি দামি ফোন নেই, তারা অতটা ইউটিউব ঘাটাঘাটি করে না বা রিভিউ গুলো দেখে না, ঠিক আছে? তার সত্ত্বেও বুম্বাদা যেহেতু সবকটা জেনারেশনকে একসাথে সিনেমা উপহার দিয়েছে, সবকটা জেনারেশনকে তিনি কি বলবো মানে বলে না যে রূপকার, টলিউডের রূপকার বলা হয় প্রসেনজিৎকে, ঠিক আছে? একটা কথা উঠেছিল, একটা ইন্টারভিউ দেখছিলাম অনেকদিন আগে, অমিতাভ বচ্চন, ঠিক আছে, কোন বাড়েগা কার একটা শো হতো, রিয়েলিটি শো, খুব সম্ভবত
কালার্সে যতটা সম্ভব, যতদূর মনে হচ্ছে আমার, সেখানে একটা ওই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে, টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে অনুরাগ কাশ্যপের সাথে একটা আলোচনা হচ্ছিল। সেইখানে একটা কথা উঠে এসেছিল সেই ইন্টারভিউ, আরো অনেকে ব্যক্তিত্বরা ছিল, যে বাংলা নিয়ে যদি কেউ, বাংলা সিনেমা নিয়ে, টলিউডকে নিয়ে যদি কেউ ওয়ার্ল্ড এর মধ্যে রিপ্রেজেন্ট করেছে ফার্স্ট টাইম এবং করে যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং তাকে যেহেতু শিকাগোতে, মানে আমাদের আমেরিকাতে, ইউএসএ তে যেটা অ্যাওয়ার্ডটা বুমবাদা পেয়েছিল তুমি জানো নিশ্চয়ই, সেখানে গড অফ টলিউড বলা হয়েছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি দা গড অফ টলিউড। সেইখানের ওই যে অ্যাচিভমেন্ট, ওই যে সম্মানটা, ওটা মনে হয় যে মহানায়ক উত্তম কুমারের পরবর্তী কালটা যদি আমরা ধরি, সেই কালটাতে অনেক হিরোই তো এসছে প্রিন্স দা, প্রচুর হিরো এসছে, যেমন লোকেশ, অভিষেক চ্যাটার্জি, ফিরদৌস আহমেদ, বাংলাদেশ থেকে অনেক অভিনয় করেছি, উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে অনুভব রায় এসছে, টোটা রায়চৌধুরী একসময় হিরো করেছে, যিশু সেনগুপ্ত হিরো হতে এসেছিল, সামহাও তিনি পারেননি, ঠিক আছে, ভিক্টর ব্যানার্জি এসছেন, প্রচুর, মিঠুন চক্রবর্তী বোম্বে থেকে নিজের একটা ক্রিয়েট করে, নিজের ওরাটাকে দেখিয়ে, ঠিক আছে, যে এরাটা সেটাকে ক্রিয়েট করে তিনি যখনই বাংলাতে এসে সুপারহিট দিয়েছেন। প্রচুর হিরো তো বাংলায়, তো হিরোর অভাব নেই বাংলায়, অনেক হিরো এসছে, বাট কোনো না কোনো অংশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গড অফ টলিউডের যে তকমাটা, তাকে যে ইন্ডাস্ট্রি আখ্যায়িত করা, তার যে কন্ট্রিবিউশন, এবং এত সিনেমা, অজস্র সিনেমা প্রিন্স দা, ঠিক আছে, মানে আমরা যদি হল যদি কখনো বন্ধ হয়ে যায়, মনে হয় তো দেবজিৎরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বার করবে, হলের সংখ্যা যে কমে আসছে। কিন্তু প্রসেনজিতের সিনেমাগুলো তো সেই টাইমে মানে হলে রীতিমতো রাজ করেছে, হলে ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছে, এবং তখন প্রিন্স দা ভিসিডি ডিভিডি ক্যাসেটের যুগ ছিল, তুমি নিশ্চয়ই মনে আছে, তোমার বাড়িতে আই থিঙ্ক আছে। সেই যুগটা হঠাৎ করে চলে গেল এবং ওটিটি প্ল্যাটফর্ম চলে এলো। তার ফলে কি, এই যে হলের যে বিষয়টা, মানুষ যে ফোনে বসে শুয়ে শুয়ে সিনেমা দেখছে, কেন লোক টিকিট খরচা করে লোক হলে যাবে? এই যে মানে এই যে বিষয়টা, যে প্রসেনজিৎ কিন্তু ওটিটিতেও আজকে রাজ করছে, সেই লোকটা সেই সিনেমা হলেও রাজ করেছে, সিডি ক্যাসেটের যুগেও রাজ করেছে, ঠিক আছে, এখন যে ওয়েব সিরিজ গুলো বেরোচ্ছে সেটাতেও কাজ করছে, বলিউডে এই বয়সে, মানে 60+ যে 61 বছর বয়সের পরেও জুবিলি করে বোম্বে ইন্ডাস্ট্রিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। মানে এইরকম ওয়েব সিরিজ, মানে এতটা সাকসেসফুল, এতটা বক্স অফিস হিট, ইন্ডাস্ট্রি হিট করে গেছে বোম্বেতে, মানে লিড ক্যারেক্টার, ঠিক আছে। তো এইটা কি করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পারেন, যে যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন, ঠিক আছে, যে একটা যদি অ্যাডভার্টাইজমেন্টের শো হয়, সেটাকে পুঙ্খানুপুঙ্খ করে, নিখুঁত করে, যে কাজটাকে মানুষের সামনে প্রেজেন্ট করার যে চাহিদাটা, মানে এই বয়সে এই এনার্জিটা তুমি কিভাবে দেখছো, যে এটা মেনটেন কিভাবে করেন উনি? হ্যাঁ, আমি অ্যান্সার দিচ্ছি। আর প্রথমে আমার একটা ছোট্ট অনুরোধ, এটাই লাস্ট কোশ্চেন যাবো, কারণ আমার আবার একটু পরে কাজ রয়েছে, বুঝলে তো, ওই জন্য আমি এটা ওকে ওকে, একদম একদম। তো তো এই ব্যাপারটা নিয়ে যদি বলি, তাহলে দেখো, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আজকে বাংলাদেশের উদাহরণ যদি টেনে আনি, শাকিব খান বাংলাদেশকে তো একা টানছে, পরবর্তীকালে তো অনেক সুপারস্টার রয়েছে, কেউই সেরকম জায়গা ক্রিয়েট করতে পারেনি। তো প্রসেনজিৎ যে টাইমটা, 90s টাইমটা বা 2000 সালের শুরুর দিকে যে টাইমটা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আমাদের শাকিব খানেরই পুরোপুরি ব্যাপারটা যেরকম দেখতে পাচ্ছি সেম ছিল, যে প্রসেনজিতের জন্য লোকে সিনেমা হলে যাচ্ছে, তার জন্য একটা অদ্ভুত ম্যান্ডেজ তৈরি করছে। তো প্রসেনজিতের যেটা বরাবরই ছিল মনে করি আমি, সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের সাধন অভিনয়ের প্রতি। মানে তুমি ভেবে দেখো না কিভাবে নিজেকে ভেঙেছে, একদিকে মনের মানুষ করছে, আবার একদিকে তার সঙ্গে সঙ্গে আমরা ওই সময় দেখেছি কমার্শিয়াল কাজও করতে, আবার ওয়ানের মতো সিনেমায় একটা ভিলেন চরিত্র প্লে করছে। তো বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রি একটা বলা যেতে পারে বড় একটা রত্ন, এমন রত্ন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আছে, এবং এমন ভার্সেটাইল অভিনেতাও আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম, যিনি যেটা এতটা ভাঙতে পারে, এতটা করতে পারে। লোকটা একদিকে মানে শেষ কথার মতো একটা টাইপের লুক, আমরা দেখে চিনতেই পারছি না, আবার সে করছে চতুষ্ক, আবার তুমি এটা বললে বলিউডে কাজ করছে একই টাইমে। তো লোকটার এনার্জি না প্রচুর, প্রচুর একটা এনার্জি, কাজের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, যেখানে পা রাখে সেখানে একটা জায়গা তৈরি করে দেয়, নিজের একটা কথাবার্তা হয়। আজকে আমরা যেটা অস্বীকার করতে পারবো না, একটা কমল হাসান থেকে শুরু করে, একটা অমিতাভ বচ্চন থেকে শুরু করে, শাহরুখ, অজয়, সলমান, সবাই এক বাক্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলতে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামই প্রথমবার নেয়। তারা কিন্তু একজন অন্যতম নাম নিতে পারবে না, তারা সবার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিনি। তো এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব মানে কি বলবো ক্ষমতায়, নিজস্ব তার কাজের প্রতি ডেডিকেশন, ভালোবাসা। এক সেকেন্ড, একটু সাউন্ডটা প্রবলেম হচ্ছে না? সাউন্ডটা আসছে না? ঠিক আছে, এবার সাউন্ড আসছে? এবার ঠিক আছে, হ্যাঁ এবার আসছে, মাঝখানে একটু প্রবলেম হচ্ছিল।
ঠিক আছে, সাউন্ড আমি কি শুনতে পাচ্ছি না তো? হ্যাঁ, এখন ঠিক আছে দাদা, এখন ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের কাজের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এমনকি তুমি দেখো না, বুম্বাদা কদিন আগে একটা কথা বলেছিল একটা ইন্টারভিউতে, এখনো দুবেলা রীতিমতো জিম করে। বলছে একটা সিনেমার জন্য আমাকে যদি হঠাৎ করে 15 কিলো যদি ওজন কমাতে হয়, আমি দুবেলা বলছে ফেনা ভাত আর আলু ভাত দেখে আমি ওয়েট কমিয়ে ফেলবো। এটা কজন পারে এই বয়সে দাঁড়িয়ে, একটা 60 বছর বয়সী লোক। তুমি দেখো না, পাশাপাশি বয়সী যারা ছিল, মানে বলতে খারাপ লাগলো সত্যি, তারা তো এই পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে গেছে, নিজের সেই জীবনযাপন ধরে রাখতে পারেনি, নিজেদেরকে ঠিক রাখতে পারেনি। এবং এটাও ফ্যাক্ট, আজকে আমার মনে হয় না বুম্বাদের আগে কোনো বাঙালি অভিনেতা যাকে 60 বছর প্লাসে এত সুন্দর দেখতে ছিল কোনো দিন কেউ আসেনি। ইভেন উত্তম কুমার পর্যন্ত কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি। ওনারও কিন্তু একটা বয়সের পরে নিজেকে উনি ভেঙে ফেলেছিলেন। ওনাকে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় 50 বছর বয়সের সময় থেকে উনি বাবা বাবা কাকার চরিত্র প্লে করতে শুরু করে দিয়েছিলেন। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আজকে কমার্শিয়াল সিনেমা করছে না, কম করছে ঠিকই, কিন্তু এই লোকটাই কিন্তু 50-52 বছর বয়স অব্দি লাগাতার কমার্শিয়াল কাজ কিন্তু করে গেছে। এবার এখন করছে না, সেটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার, সেটা আমি চাইও হোক, আশা করি খুব শীঘ্রই হবে, চাইবো মন থেকে। কিন্তু এটাও ফ্যাক্ট, বুম্বাদার মতো ভার্সেটাইল অভিনেতা, বুম্বাদার মতো পরিশ্রমী অভিনেতা খুব কম এসছে। এবং একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো, বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বুম্বাদাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, তারা কিন্তু পরবর্তীকালে নিজের হার স্বীকার করেছে। পরবর্তীকালে প্রত্যেকটা সময় তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা ভুল করেছে। বুম্বাদায় কিন্তু কোনোদিন কারোর কাছে মাথা নামাতে হয়নি, তাদেরকে কিন্তু মাথা নামাতে হয়েছে অনেক অনেক কথা বলার পর। এটা কেন? বুম্বাদার প্রতি তাদের ঈর্ষা, যে এ কি করে এত কিছু করছে, এ কি করে এই নামটা কামাচ্ছে, কেন একে নিয়ে এত আলোচনা। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে সবথেকে বড় উত্তর বুম্বাদার জন্য আমার কনসেপ্ট। একদম একদম প্রিন্স দা, অসংখ্য ধন্যবাদ প্রিন্স দা, অনেকক্ষণ তুমি আমার সাথে টাইম দিলে, খুব ভালো লাগলো ইন্টারভিউটা নিয়ে। এবং একটা কথাই বলবো দর্শকদের জন্য, যারা এতক্ষণ ভেবেছিল যে কখন ফাইটিংটা হবে, কখন কিছু হবে, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখো এইভাবে ভিডিও কলে তো মানে ওইভাবে ক্লাসটা হয় না, তবে তোমাদেরকে কথা দিচ্ছি প্রিন্সের সাথে খুব শীঘ্রই দেখা হবে, কোনো সিনেমা হলেই হয়তো দেখা হয়ে যাবে। যেদিনকে দেখা হবে সেদিনকে একদম রিয়েল ফাইটটি হবে, না হয় কি বলো প্রিন্স দা? এমন ভিডিও কলে তো মারপিট বা কোনো কিছু মাসালেদার কিছু হতে পারে না, ভিডিও কলের মাধ্যমে কি করে সম্ভব, তাই না? তো যেদিনকে দেখা হবে নিশ্চয়ই কিছু একটা আসবে, কারণ অর্পণ রিভেঞ্জ নিতে ভালোবাসে, তোমরা জানো অর্পণ কিন্তু প্রচন্ড সেলফিশ, এবং অর্পণকে রিপ্লাই করেছিল এন্টারটেইনিং প্রিন্স। তো নিজেকে বিশাল বড় লিডিং রিভিউয়ার মনে করে উনি। যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে, গ্রাউন্ড লেভেলে দেখা হবে খুব শীঘ্রই প্রিন্স দার সাথে। তো প্রিন্স দার সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রিন্স দা একদম মাটির মানুষ, এবং আমি জানি যে প্রিন্স দা এমন একজন মানুষ যে কাউকে হিংসা করে না, নিজেদের কমিউনিটির মধ্যে যে ছোট রিভিউয়ার তাকেও সমানভাবে প্রিন্স দা সাপোর্ট করে, আশীর্বাদ করে যে সে যেন প্রিন্স দাকে টপকে যায়, প্রিন্স দাকে ছাড়িয়ে যায়, চ্যানেলটা যেন গ্রো করে। ঠিক আছে, কোনো সময় প্রিন্স দার মুখে আমি দেখিনি যে কোনো হিংসামূলক কোনো কিছু। ঠিক আছে, এইটা আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। এবং প্রিন্স দার কিছু কথা আজকে বলে রাখি, প্রিন্স দার ব্যাকগ্রাউন্ডটা আমার দারুণ লাগে, অসাম লাগে আমার, যে এত সুন্দর ক্রিয়েটিভিটি মেন্টালিটি দিয়ে বানিয়েছে, যে একটা যেন সিনেমাটিক ব্যাপার, যেন সিনেমা হলের মধ্যে ঢুকেছি। ঠিক আছে, যেন কোনো প্রোডাকশন হাউস, এটা যে বিভিন্ন ছবি টবি, সুপারস্টারদের ছবি। এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে মিস্টার ইন্ডাস্ট্রির ছবিটা, বুম্বাদার ছবিটা একদম ওপরে, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো ওটা আমার ভীষণ ভালো, ওটার জন্য প্রিন্স দার ভিডিও আমি রোজ দেখি, যে না যাই করুক মানুষটাকে নিয়ে প্রিন্স দা ওই মানুষটাকে একদম উপরেই রেখেছে বুম্বাদাকে। তো তারপরে উত্তম কুমার রয়েছে, দেবদা রয়েছে, জিদ্দা রয়েছে, এবং প্রিন্স দা অক্ষয় কুমারেরও খুব বড় ফ্যান। আমি জানি প্রিন্স দা অক্ষয় কুমারের জন্য ফুল হতাশ, বুম্বাদার জন্য যেমন হতাশ, অক্ষয় কুমারও কবে যে একটা মাস কামব্যাক করবে পাঠান জওয়ানের মতো, সেটার জন্য প্রিন্স দা ওয়েট করে রয়েছে। তো যাই হোক প্রিন্স দা, আরেকটা কথা, প্রিন্স দার থাম্বনেল আমার দারুণ লাগে। ঠিক আছে, প্রিন্স দার সাথে পরে পার্সোনালি কথা বলে জানবো যে কিভাবে তৈরি করে, কারণ একটা বেশ খুব ভালো অ্যাট্রাকশন হয় থাম্বনেলটা দেখেই, যেন মনে হয় ভিডিওটা আমি ক্লিক করে ঢুকি, ভিডিওটা দেখতেই হবে, একটা মাসালেদার ব্যাপার থাকে, থাম্বনেলের যে লেখাগুলো থাকে সেগুলো দারুণ লাগে। তো এডিটিং এর দিক থেকে প্রিন্স দা কিন্তু পরিশ্রম করে, একটা ভিডিওর পেছনে থাম্বনেল তৈরি করা থেকে শুরু করে ভিডিওটা কিভাবে বলবো, কি কথা বলবো, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু একটা মাইন্ড সেট আপ লাগে, খুব পরিশ্রম লাগে। এবং প্রিন্স দা টিউশন পড়ায়, আমি জানি যে খুব ফ্যামিলি ম্যান, এবং তার সাথে সাথে প্যাশনেটলি তিনি মুভি রিভিউ করে। এবং প্রিন্স দা একটা টাইমে কিন্তু স্ট্যান্ড আপ কমেডিও কিন্তু করতো, আমি জানি মিমিক্রি করতে একটা টাইমে, অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ইন্টারভিউতে, প্রিন্স দা নিজেও বলেছে। তো প্রিন্স দার অনেক ট্যালেন্ট রয়েছে, এবং প্রিন্স দা
আমি অনেক শুভকামনা জানাচ্ছি তোমাকে। তুমি অনেক দূর এগিয়ে যাও, তুমি অনেস্টির মাধ্যমে কাজ করছো এবং এইরকমই খুব ভালো ভালো ভিডিও বানাতে থাকো, সিনেমা নিয়ে থাকো, সিনেমা নিয়ে অনেক সিনেমা তুমি দেখতে যাও। আমি জানি, আমার সত্যি কথা অত সিনেমা দেখা হয় না, তাই রিভিউ করি না খুব একটা, সত্যি কথা বলছি। তো অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে। লাভ ইউ দাদা। তুমিও খুবই ভালো থেকো। আর বাকিদের যে কথাটা আমি লাস্টে বলি যে আমাকে পেরিয়ে যাও, তুমি তো অলরেডি আমাকে পেরিয়ে গেছো, যে কারণে আমি এই কথাটা এখানে বললাম না। আমি তোমাকে এটা বলবো, খুব শীঘ্রই তোমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক, তোমার চ্যানেল খুব ভালো জায়গাতে পৌঁছো, তুমি দারুণ কাজ করছো। আমি খুব খুশি যে কেউ বুম্বাদাকে নিয়ে এইভাবে আলোচনা করছে। আমরা চাইলেও অনেক সময় হয়তো করে উঠতে পারছি না, হয়তো বুম্বাদা কমার্শিয়াল কামব্যাক করলে আমরা হয়তো অনেকে কথা বলবো, অনেকে হয়তো দেখবে নিজের স্বার্থের জন্য, আবার হয়তো বুম্বাদাকে নিয়ে দেখবে হয়তো এমন মাতামাতি করছে যা হয়তো তোমরা আগে দেখোনি, এগুলো তোমরা দেখতে পাবে। কিন্তু তুমি যে বিনা স্বার্থে আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বললে, স্বাভাবিকভাবে তার যেহেতু অ্যাক্টিভিটি এখন কম, তার যেহেতু কমার্শিয়াল অডিয়েন্স কম, স্বাভাবিকভাবেই তার এতে কিন্তু ভিউজ কম হবে। আজকে তুমি দেবদেজিৎদাকে নিয়ে প্রথম থেকে যদি করতে, তোমার কাছে 3,000 4,000 পার ভিডিওতে ভিউজ আসতো, কিন্তু তোমার সেটা একটু হলেও কম হচ্ছে। তার কারণ বুম্বাদার এই মুহূর্তে অ্যাক্টিভিটিটা কম। তার সত্ত্বেও মানুষরা ভাই তোমার যে নিঃস্বার্থ ভালোবাসা, এইভাবে যে মানুষটাকে ভালোবেসে কাজ করছো, আমি প্রচন্ড খুশি। এইভাবেই বুম্বাদাকে তুমি মানে পুরোপুরি একটা অন্য সম্মান দিয়ে দিয়েছো, যেটা অনেকেই হয়তো দিতে পারেনি। তার জন্য তোমাকে থ্যাংক ইউ আমার তরফ থেকে। আমি খুব খুশি যে কেউ বুম্বাদাকে নিয়ে এইভাবে আলোচনা করছে। তোমার চ্যানেল অনেক বড় হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, ভালো থেকো। একদম একদম, চলো বাই। বাই।